সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি ইস্পাহানি মির্জাপুর চা ভোটের মাঠে সারাদিন, পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ থেকে ২৫০০ বছর আগে রাজা টলেমি ইউক্লিডকে জিজ্ঞেস করেছিলেন, জ্যামিতি শিখার কি কোনো সহজ রাস্তা আছে? উত্তরে ইউক্লিড বলেছিলেন, দ্যার ইজ নো ইজি রোড টু জিওমেট্রি। জ্যামিতির কোনো সহজ রাস্তা নেই। ঠিক একইভাবে আমরা বলতে পারি, বাংলাদেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র উত্তরণের যে পথ, সেটি কোনো সহজ পথ ছিল না। ১৭ বছরের যে নির্বাচন আমরা দেখেছি, দিনের ভোট রাতে হয়েছে। ১৫৪টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে সরকার গঠন করা হয়েছে, সেটাও আমরা দেখেছি। আমি আর ডামির যে নির্বাচন, সেটাও বাংলাদেশে দেখেছি। এই ১৭ বছর পরে আমাদের নির্বাচন, আমাদের গণতন্ত্র একটু করে হলেও ট্রেনে লাইনে উঠতে শুরু করেছে। এবার নির্বাচন তার একটি বড় প্রমাণ। সবগুলো প্রধান প্রতিদ্বন্দ্বী দল স্বীকার করেছেন যে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের নাম ভোটের মাঠে। মাঠ থেকে আমরা নজর রাখছি এখন রেজাল্ট শিটে। আমরা বলেছিলাম ভোটের মাঠে সারা দিন, দিন পেরিয়ে রাত হয়েছে, দিন রাত ম্যাচ আমরা করছি এবং ফলাফল ঘোষণা করব। আমরা ফলাফল করছি, আমাদের এলইডি স্ক্রিনে আমরা রেজাল্ট দেখাবো, আমার কাছে শিট আসবে, সেগুলো ফলাফল ঘোষণা করব। তো একটা বিষয় যেটা আমার আগের সঞ্চালক আমাদের হাসান আহমেদ চৌধুরী কিরণ, আমার প্রিয় মানুষ, তিনি বলে গেছেন, কোনো গুজব, ভুল, মিথ্যা তথ্য আমরা দিব না। যতটুকু অথেন্টিক তথ্য, সেইটুকু তথ্য আমরা পাবলিক মিডিয়ার যে দায়িত্বশীলতা, সেই জায়গা থেকে আমরা পরিবেশন করব। আর ফাঁকে ফাঁকে নির্বাচন নিরাপত্তা নিয়ে যারা এক্সপার্ট থাকবেন, তাদেরকে আমন্ত্রণ জানাবো। এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আমাদের অতিথি সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদাকে। তিনি সাবেক স্বৈরাচারী সরকারের আমলে জেল খেটেছেন মিথ্যা মামলায়, তাকে দিনের পর দিন হাজিরা দিতে হয়েছে। তার সেই নিপীড়নের কষ্টের কথা মিডিয়ার কারণে আমরা অনেকেই জানতে পেরেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ভেরি ওয়েলকাম টু দ্য এটিএন বাংলা স্টুডিও। প্লিজ বি সিটেড স্যার। কেমন আছেন আপনি? ভালো, ধন্যবাদ। ভোট দিয়েছেন আজকে? হ্যাঁ জি, দিয়েছি। কোন কেন্দ্রে দিয়েছেন? আমি গুলশানে মডেল হাই স্কুলে। স্যার টেনশন করুন না, কাকে ভোট দিয়েছেন সেটা আমি জিজ্ঞেস করবো না, এটা জিজ্ঞেস করা ঠিক না, আপনিও জানেন। সুযোগও নাই। তো সব মিলে আপনি কেমন দেখলেন ঢাকাতে, গুলশানে এবং সারা দেশের খবর আপনার কাছে আছে? ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স। আপনি যদি একটু ডিটেলে জানতে চান, আমি জানেন বোধহয় একসময় আমি সামরিক বাহিনীতে ছিলাম। আমার সেই সামরিক বাহিনীর অভিজ্ঞতা এবং পুলিশের অভিজ্ঞতা মিলিয়ে বেশ কয়েকটা নির্বাচনে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, মানে নিরাপত্তা দায়িত্ব পালন করার জন্য। 1991 সনের একটা নির্বাচন যেটা আমার একটু মনে পড়ে, কারণ তখন জাস্টিস রৌফ ছিলেন চিফ ইলেকশন কমিশনার। সারাটা দিন আমরা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেরিয়েছি। আমার মনে আছে বেলা 3:30টার সময় আমি ওনাকে বলেছিলাম যে স্যার, আর আধা ঘন্টার সময় ভালো মতো কাটলেই হয়, বাকি হোল ডেটা খুব সুন্দর গেছে। উনি বিভিন্ন সেমিনারে মিটিংয়ে আমাকে এই কথা বলতেন যে ডিএ হিসাবে আমাকে 3:30টার সময় বলে যে আর আধা ঘন্টা ভালো মতো কাটে। তারপরে আমরা যেরকম চেষ্টা করেছি, আমরা রেজাল্টও পেয়েছি। ওই ঘটনার পরে আমার নেক্সট এক্সপিরিয়েন্স হলো আজকের ইলেকশন, যে একটা ইলেকশন যে এই থার্ড ওয়ার্ল্ডে এত সুন্দরভাবে হইতে পারে। বিশেষ করে আমাদের অনেক বদনাম রয়ে গেছে এই সমস্ত ব্যাপারে। আমরা যে এত সুন্দর একটা নির্বাচন করতে পারি, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, আমি সুযোগ হলে পরে বলবো, এই পুলিশকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে এই পুলিশকে আমি অনেক আগে বলেছিলাম যে যদি প্রধান উপদেষ্টাকে ডেকে বলে আইজিপিকে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে, সে বলবে যে হ্যাঁ আমি পারবো করতে। এটা কিন্তু আমি অনেক আগে স্টুডিওতে বসে বলছিলাম। মিস্টার হুদা, আপনি জানেন যে এবার কিন্তু ঘোষণা করা হয়েছিল প্রায় 25,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ছিল, আবার মাঝারি ঝুঁকিপূর্ণ ছিল। তো কিভাবে সামাল দিল? আমরা তো বলি যে পুলিশকে যেভাবে আগের সরকারগুলো পলিটিক্যালি ইউজ করেছে, মিসইউজ করেছে, তার ক্ষমতাকে অ্যাবিউজ করেছে, তো সেই রকম পুলিশের হ্যাংওভার তো দ্রুত কাটানোর কথা না। তো পুলিশ কিংবা সেনাবাহিনী, বিজিবি সব মিলে কিভাবে এত ভালো পারফরমেন্স এবার করলো, এটা অ্যাপ্রিসিয়েট করতেই হয়। দেখুন, আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন, আমি একটু ভূমিকা না যে আগের উত্তর আমার দিতে হয়েছে, কিন্তু আমি কথার শুরুতে যেটা বলতে চাচ্ছিলাম আজকের দিনে, সেটা হলো যে 21-এর ভাষা শহীদদের এবং 24-এর জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করে, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি আমার বক্তব্য আজকে শুরু করতে চাচ্ছি। আপনি এখন যে প্রশ্নটা করলেন, আমি ওটাতেই আসতে চাচ্ছিলাম যে পুলিশকে নিয়ে এত সমালোচনা হয়েছে, এত কিছু হয়েছে, সেখানে শুধু পুলিশ না, এই ইলেকশনকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে,
অতীতে কখনো তো হয়নি এবং আমার জানা মতেও কোথাও কখনো হয়েছে বলে মনে হয় না। এখানে সামরিক বাহিনী একটা বিরাট রোল প্লে করেছে। আমি বারবার বলবো মাই স্যালুট টু চিফ অফ আর্মি স্টাফ। অনেকে আমি এইভাবে বলে যে আমার যেহেতু ওই ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে এই জন্য বলি, আসলে এই মিনিট সারা দেশের লোক এটা স্বীকার করবে। এই আর্মির সহযোগিতায় পুলিশ, তারপরে র্যাব, বিজিবি, আনসার, এরা সবাই মিলে এই যে এত লক্ষ লক্ষ লোকে 9 লক্ষ লোক আপনার এই ইলেকশনের সঙ্গে জড়িত ছিল, 9.5 লক্ষ 9.5 সমস্ত বাহিনীর সদস্য মিলে, যার কারণে এটা সাকসেসফুল হতে পেরেছে। ইটস নট অনলি ম্যান পাওয়ার, তারপরে কি লেটেস্ট প্রযুক্তি যেগুলি সেগুলি ব্যবহার করা হয়েছে। এখানে ড্রোন ব্যবহার করা হয়েছে, বডি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এছাড়া ডগ স্কোয়াডকে কাজে লাগানো হয়েছে। তো এই জন্য কোনো কিছু নাই, ইভেন আপনার কোস্ট গার্ড যে আছে তাদেরকেও কাজে লাগানো হয়েছে। তো এই সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় এই জিনিসটা সাকসেসফুল হয়েছে। এবং আমি এই জন্যই বলি যে বাঙালি আরেকবার প্রমাণ করেছে যে যদি তারা মিলেমিশে কাজ করে এবং উদ্দেশ্য যদি মহৎ থাকে, একটা টার্গেট যদি অ্যাচিভ করতে চায়, তারা সেটা বের করে নিয়ে আসতে পারে। এইটাও বোধহয় স্যার প্রমাণিত হয়ে গেল যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যে ঠিক দলীয় সরকারের অধীনে নির্বাচন ভালো হওয়ার সুযোগ আর সম্ভাবনা নেই। একটা কেয়ারটেকার গভর্নমেন্ট যে লাগবে, একটা ইন্টারিম যে লাগবে নির্বাচনকালীন, তারাই কিন্তু ভালো নির্বাচন, বাংলাদেশে যতগুলো হয়েছে অপেক্ষাকৃত ভালো নির্বাচন, সবগুলো আপনি দেখবেন যে দলীয় সরকারের বাইরে যে নির্বাচনগুলো হয়েছে। আমি শুরুতে আপনাকে যে কারণে সংস্কারের মধ্যে কিন্তু বলা হয়েছে যে এটা সংবিধানের মধ্যে স্থায়ীভাবে ইনকর্পোরেট করে দিতে। এটা আমি শুরুতে আপনাকে বলেছিলাম 1991 ইলেকশনের কথা আমার মনে আছে এখনো। এর পরেও ক্যাটেগরি গভর্নমেন্টের আন্ডারে হয়েছে, কিন্তু দ্যাট ওয়াজ দি ফার্স্ট ওয়ান এবং দ্যাট ওয়াজ ইউনিক। তো এই জন্যে এটা এখন এটা প্রমাণিত, এটা নতুন আর কোনো ট্রায়ালের দরকার নাই। এটা নিয়ে তর্ক বিতর্কে যাওয়ার কোনো সুযোগই নাই। রক্তক্ষরণ হয়েছে, অনেক রক্তক্ষরণ হয়েছে। আপনি যদি সত্যি মানুষের তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারুক, এই সুযোগ যদি দিতে চান জনগণকে, এবং যদি আমরা চাই যে জনগণের প্রতিনিধিরাই পার্লামেন্টে আসুক, তাহলে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন করার কোনো বিকল্প নেই। জাতি হিসেবে আমরা খুবই অভাগা যে 54 বছরে আমরা আমাদের ইলেকটোরাল প্রসেসই ঠিক করতে পারছিলাম না আসলে, যে কোন পদ্ধতিতে নির্বাচন দিলে সত্যিকারের জনগণের ক্ষমতা আসতে পারে আসলে। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এখন এটা কাকে, আমি তো একসময় পাবলিক সার্ভেন্ট ছিলাম, কাজে রাজনীতিবিদদের সম্বন্ধে কোনো কিছু বলার ধৃষ্টতা আমার নাই, কিন্তু এটা সবাই যৌথ প্রচেষ্টা, এক রাজনীতিবিদদের প্লাস প্রশাসন সব মিলেই কিন্তু অবস্থাটা একটা শেপে আনতে এরকম স্যার একগুমি করলে, যে কোনো মূল্যে নির্বাচন করলে, ক্ষমতায় টিকে থাকলে চেষ্টা করলে কি হয়, 24শে গণঅভ্যুত্থান কিন্তু তার একটা বড় প্রমাণ যে সেই সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই। হয়তো এখানে নিহত হয়েছে, মারা গেছে, পালানোর ইতিহাস বাংলাদেশের 71-এর পরে কোন ইতিহাস ছিল? আমার মনে হয় এটারও দরকার ছিল, কারণ এই 54 বছর তো অনেক কিছু হয়ে গেছে। এইটা দিস শুড বি অ্যান এক্সাম্পল। সবার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্রশাসনের কথাই বলেন বা রাজনীতিবিদদের কথাই বলেন, তারা বুঝবে যে ওই করলে রেজাল্টটা কি হয় শেষ পর্যন্ত। প্রশাসনের কথা অনেকে বলছিল পুলিশ যদি আবার এই করে, আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি বলি পুলিশ ওই কাজ করলে কি হয় রেজাল্টটা শেষ পর্যন্ত জানেন? যে দেশ ছাড়া পালাইতে হয় না তো কাউকে। এবং 800 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর এর পরে হচ্ছে এই গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে পালাতে হলো। এখন মানে হোয়াট এ শেম যে মানে সরকার প্রধান এবং আমি অন্যদের কথা বাদ দিলাম, পুলিশ প্রধান, তাদেরকে দেশ ছেড়ে পালায় যেতে হয়। তো কাজে এগুলি রেজাল্ট তো শেষ পর্যন্ত ভালো হয় না। আশা করি যারা পরবর্তীতে সরকার গঠন করবেন কিংবা বিরোধী দলে থাকবেন, তারা এখান থেকে শিক্ষা নেবেন। এটা তো ইতিহাসের বক্রাঘাত যে ইতিহাস থেকে আমরা ঠিক শিক্ষা নিই না। আপনার কি মনে হয় পরে যারা আসবেন তারা কি লেসনটা নেবেন কিনা? হোপফুলি তারা নেবেন, কারণ এত বড় একটা শিক্ষা হয়ে যাওয়ার পর। কারণ এখন যারা আসবেন তারাও তো সাফার করেছেন, এই 17 বছর তো তারাও সাফার করেছেন। আমি জেলে ছিলাম, জেলে না থাকলেও তারা অন্যভাবে তো সাফার করেছে, এরকম অনেকেই সাফার, মোস্ট অফ দেম সাফার করেছে। আমি না বলে পারছি না, আমার যে হোম মিনিস্টার ছিলেন এ বেচারে সে 17 বছর জেলে ছিল, এর মধ্যে 10 বছর বোধহয় সে কন্ডেন্স সেলেই ছিল। তাই কাজে ওনাদের দ্বারা আবার কোনো ভুল হবে এটা আমি তো চিন্তাই করতে পারি না। তবে যে জিনিসটা দরকার, এটা একটা লেসন। আমার অনুরোধ থাকবে সবার কাছে যে আমাদের কিন্তু সবচেয়ে বড় ড্যামেজ হয়েছে কোনো এক পাবলিক সার্ভেন্ট, আমি নাম বলতে চাচ্ছি না, আপনি বুঝে যাবেন, সেই প্রথম কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে যে রাজনীতি ঢুকানো এবং দলীয়করণ, এটা ওই সেক্রেটারি সাহেবই করেছিলেন, যারই খেসারত আমাদেরকে দিতে হয়েছে 17 বছর। এটা যদি আমরা না করি, পাবলিক সার্ভেন্টদেরকে তাদের নিজেদের কাজ যদি করতে দেওয়া হয় এবং তাদেরকে যদি যে বলবে একটা মন্ত্রীকে স্যার আমি আপনার লোক, তার উপরে থ্যাংক ইউ ভেরি মাচ, কাল থেকে আসার দরকার নেই। খুবই আনফরচুনেট যে আমাদের
আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এত নির্লজ্জ দলীয়করণ হয়ে গেছে, এই হ্যাংওভার কিন্তু এখনো যায়নি। কিন্তু 5 আগস্টে গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আমলাতন্ত্রের এই চেহারা অনেক ফর্মে আমরা দেখেছি। আসলে সেটাকে কিভাবে চেঞ্জ করা যায়, যে তারা জনগণের সেবার জন্য আসছে, কোনো দলকে সার্ভ করার জন্য না, দলীয় কর্মসূচি পালন করা আমলাতন্ত্রের কাজ না। এর কিন্তু বেরোনোর উপায়টাকে পুলিশকে একইভাবে ব্যবহার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ইন্টারিম গভর্নমেন্ট বেশ কয়েকটা কমিশন পুলিশ সংস্কার কমিশন করেছিল। হ্যাঁ, একটা ছিল পুলিশ রিফর্ম কমিশন, তারা বেশ কিছু সাজেশন দিয়েছে এবং আমি ওটার সঙ্গে জড়িত ছিলাম না, তবে অন্য আরেকটা আপনার কি মনে হয় সেগুলো বাস্তবায়ন করবে? আরেকটা রিফর্ম কমিশন ছিল পুলিশের উপরে, আমি তার সদস্যও ছিলাম। কাজে আমরা দেখেছি যে যেটা আমরা সাজেস্ট করেছি ওই সরকারি রিফর্ম কমিশনের রিপোর্টের সঙ্গে এটা প্রায় 90% মিলে যায়। ওগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, এখনো কিন্তু আই এম সরি টু সে এখন পর্যন্ত খুব একটা হাওয়ার মধ্যে হাত দেওয়া হয়নি। আমরা তো আশা করছি হয়তো সংস্কারে, জানি না, হ্যাঁ ভোট পার হবে বলে তো মনে হচ্ছে। হ্যাঁ অলমোস্ট সংস্কারগুলো করতে হবে হওয়ার কথা, এবং এটা যদি হয়, এটা যদি করতে পারি আমরা, তাহলে কিন্তু এই বেড়াজাল থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এবং যদি শুধু প্রশাসনের এই দলীয়করণটার ভেতর থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, আই টেল ইউ 50% অফ দি প্রবলেম ইজ সলভ। কারণ পাবলিক সার্ভেন্ট যারা যদি একবার বোঝে যে আমাকে বেতন দেওয়া হয় জনগণের খেদমত করার জন্য, মন্ত্রীর খেদমত করার জন্য না, তাহলেই কিন্তু 50% সমস্যার সমাধান। পুলিশের প্রতি, থানার প্রতি মানুষের যে একটা ভয় কাজ করে, একটা ট্রাস্ট তৈরি হচ্ছে না, এইটা কিভাবে তৈরি করা যায়? পোশাক পাল্টে তো হয় না, পোশাক পাল্টে দিয়েছে কিন্তু তাতে খুব কাজ হবে বলে মনে হয় না। পুলিশের কিভাবে আর আধুনিকায়ন, আরো ভালো ট্রেনিং কিভাবে দরকার? এই যে রিমান্ডে নিয়ে মানুষকে মারে, পেটায়, পৃথিবীর সভ্য দেশে তো মারে না, পেটায় না, কিভাবে সাইকোলজি ব্যবহার করে ইন্টারোগেট করতে হয়, আমাদের পুলিশকে কবে শেখাবেন আপনারা? এগুলো জানেন, এগুলো কিন্তু আইনে আসছে না। আমরা ওই যে 1961 সনের কথা এগুলি বলি যে এতদিনের আইন, 1861 সনের পুলিশ অ্যাক্ট ইত্যাদি, তাদেরকে দোষ দিই। এখানে এগুলো সব আইনের মধ্যে বলা আছে, এগুলিতে অপরাধ সেটা বলা আছে, কিন্তু এই অপরাধ কেউ ধরেও না, এই অপরাধের জন্য কাউকে কখনো সাজাও পেতে হয় না। যেমন ধরেন আপনাকে একটা কথা বলি, অতীতে যে এর আগে, এই 17 বছরের আগে যে সরকার ছিল, আমরা তখন কাজ করেছি, এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিন্তু তখনও হয়েছে। পুলিশ ইচ্ছাকৃতই ভাবেই হোক বা সার্কামস্টান্সেসে হয়ে যাক, এক্সট্রা জুডিশিয়াল কিলিং অনেক সময় পুলিশের দ্বারা হয়ে যায়, কিন্তু সেগুলি প্রত্যেকটার ইনকোয়ারি, এরকম একটা প্রভিশন আছে, প্রত্যেকটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়। ইনকোয়ারি হওয়ার পর দোষী ব্যক্তিদেরকে কিন্তু সাজা দেওয়া হয়। আমি যখন পুলিশে ছিলাম আমি নিজে দেখেছি এরকম অনেক কেস হয়েছে, কিন্তু গত 17 বছরে যেগুলি হয়েছে, এই সমস্ত সিনিয়র পুলিশ অফিসার থেকে পালাতে হলো কেন? এই জন্যে হয়েছে, যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং হতে কাউকে কোনো জবাবদিহি করতে হয়নি। কারণ তারা যদি বলা হয় যে তুমি যা খুশি তাই করে যাও, তোমারটা তুমি করে দাও, আমি থাকতে পারলেই হলো, তো তাহলে তো এই রেজাল্টই হবে। কিন্তু আপনি যদি ওই আইনের মধ্যে তাদেরকে ফেলেন যে একটা কিছু হলে তোমাকে কিন্তু এটা জবাবদিহি করতে হবে, ভালো বিকল্প কিন্তু নাই। কারণ সেনাবাহিনী তো বিশেষ পর্যায়ে কোনো একটা পরিস্থিতিতে, যেমন নির্বাচনে তাদেরকে ডাকা হয়েছে, কয়দিন পরে তারা হয়তো ফিরে যাবে, পুলিশই থাকবে মাঠে, জনগণের পাশে তাকিয়ে থাকবে, থানা আমাদেরকে যেতে হবে। কাজে এইটা কি ঠিক না করার তো কোনো উপায় আসলে না, কোনো বিকল্প তো আমাদের নাই। আপনি সামরিক বাহিনীর কথা যখন আবার আনলেন, কথাটা আমি নিজেও তুলতে চেয়েছিলাম, সেটা হলো এই ইলেকশনে আমি শুরুতে বলেছি আর্ম ফোর্সেসের একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল, যার জন্য আমরা এত সাকসেসফুলি পার করতে পেরেছি। এখন এর সঙ্গে এটা কিন্তু ভুললে চলবে না যে 2 লক্ষ পুলিশ কিন্তু প্লাস আনসার, ওইটা আছে হোম মিনিস্ট্রির আন্ডারে, এদের একটা বিরাট রোল তো ছিল। কিন্তু তাদের সঙ্গে হয়তো সামরিক বাহিনী যেটা ছিল তাদেরকে একটা বিরাট একটা সাপোর্টিং ছিল, দেখে আর কাজটা করতে পেরেছে। এই যে ঘটনাটা আজকে আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, পুলিশ, র্যাব, বিজিবি সব মিলে যে কাজটা যেটা করলো, রেজাল্ট আনতে পারলো, এর মধ্যে পুলিশের তো একটা বিরাট কন্ট্রিবিউশন তো রয়ে গেছে। এই যে পুলিশ 24 জুলাই আগস্টের পরে পুলিশের ভেতরে যে ট্রমাটা তখন থেকে যে কাজ করছে, যে দুর্বলতা তাদের ভেতরে ঢুকে গেছিল, আমার কেন যেন দৃঢ় বিশ্বাস যে এই আজকের এই সাকসেসের পর, এইটা একটা বাকবদলের ঘটনা, এইটা বাকবদলের ঘটনা, এই সাকসেসের পর পুলিশ কিন্তু রিগেইন দেয়ার কনফিডেন্স, একটা মোরাল অথরিটি আবার হতে তৈরি হয়ে যেতে পারে, এইটা রিগেইন করে। এবং আজ দারুণ ব্যাপার ঘটবে। আজকে একজনের সঙ্গে আমি কথা বলছিলাম এটা যে আই ডোন্ট মিন যে পুলিশ একটা রুদ্র মূর্তি নিয়ে আবির্ভাব হবে, কিন্তু তা না। আমি বলতে চাইছিলাম যে পুলিশ তার
অরিজিনাল ফর্মে ফিরে আসবে। কারণ পুলিশ যদি আমার মতো Exactly. থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ ডোন্ট মাইন্ড করতে থাকে, তাহলে তো পুলিশিং হবে না। না। পুলিশকে ভয় পেতে হবে, তা নাহলে তো কিন্তু তারা তো অন্যায় কিছু না করে। এটা তো এখন তো এমন অবস্থা হয়েছে, আমি সরি টু সে, যে মানে পুলিশকে এটা খবর দিলে নাকি পুলিশ যায় না। ভয় কিংবা ভালোবাসা, আমার মনে হয় প্রফেশনালিজম, যে পেশাদারিত্বের সঙ্গে পুলিশ তার দায়িত্ব পালন করবে, মানুষকে সেবা দিবে, এটি তো আমরা মনে করি। এমন যে শব্দটা লেখা থেকে পুলিশ জনগণের বন্ধু, এটি যেন সত্যিকারের অনুবাদটা আমাদের মনে হয়। সাধারণ নাগরিক হিসেবে আমাদের এটিই চাওয়া। আপনি এটা কিন্তু কেউ বিশ্বাস করে না, এই বিশ্বাসটা যেন আমাদের ফেরত আসে। আপনি বলেছেন এই ঘটনার মধ্য দিয়ে সেই বিশ্বাসটা আবার আমাদের তৈরি হতে পারে, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। তৈরি হতে পারে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই বলছি, এই যে থানার উপরে যে বড় করে লেখা থাকে সেবাই পুলিশের ধর্ম, পুলিশ জনগণের বন্ধু, কি সুন্দর এটা কথা। কি সুন্দর কথা। এটা কিন্তু পুলিশ কিন্তু চায় জনগণের বন্ধু হতে, ট্রাস্ট মি, তারা সিনসিয়ারলি চায়, কিন্তু সিচুয়েশন মানে হইতে দেয় না। কিন্তু গত 16 বছরে যে দলীয় নিয়োগগুলো হয়েছে, বলা হচ্ছে ডিএনএ টেস্ট করা হতো যে সত্যি সত্যি সে তার পলিটিক্যাল পার্টির লোক কিনা, তার বাবা দাদা থেকে শুরু করে সবার পরীক্ষা করা হতো। সেই দলীয়করণ কিংবা নিয়োগ বাণিজ্য, মেধাকে মূল্যায়ন না করা, এগুলা কি মুক্ত হবে আসলে? আপনি দেখেন, আমি একটা কথা, সরি না, পার্সোনাল, আপনি যেহেতু ভেতরে অনেক কিছু জানেন, একটু পার্সোনাল হয়ে যাচ্ছে, আমি কিন্তু না বলে উপায় নাই। ধরেন আমাকে যে জেল খাটতে হয়েছে 21 গ্র্যান্ড হামলার ব্যাপারে, আমাকে আমাদের হোপফুলি উড বি ইনশাল্লাহ উড বি প্রাইম মিনিস্টার, তাকেও জেল খাটতে হয়েছে, ওই একই ইয়েতে তাকেও সাজা দেওয়া হয়েছে। কিন্তু আমি ওই সময় দেশেই ছিলাম না, এটা সবাই জানে, সারা দেশের লোকজন জানে, সবাই আমাকে বলে আপনি চিন্তা করেন কেন, ইউ আর নট ইন দি কান্ট্রি। তা হোক, কিন্তু সাজা তো আমাকে দেওয়া হলো। এই যে সাজা দেওয়া হয়েছে, আমি কিন্তু রাজনীতিবিদদেরকে ইয়ে করি না, আমি তাদের কথা বলবো না। আমার কেসে ইনভেস্টিগেশন কে করেছে? ইট ওয়াজ এ পুলিশ অফিসার। আমি তো পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করছে। সিআইডির চিফ কে ছিল ওই সময়, স্পেশাল ব্রাঞ্চের চিফ কে ছিল, তারা কি রিপোর্ট দিয়েছে, তার উপরেই তো আমার সাজাটা হয়েছে, এমনি তো হয়নি। আমার তো মন্ত্রী এসে লিখে বা কোনো এমপি এসে দেয়নি। হ্যাঁ, তারা ডিকটেট করে থাকতে পারে, কিন্তু কাগজে কলমে তো সব পুলিশ দ্বারা করা। তো আমাকে ড্যামেজ করেছে আমার কলিগরা। তো এখন কলিগরা, তাদেরকে তো এমনভাবে তৈরি করা হয়েছিল যে তারা ওই সেবা দাস হয়ে গেছে। এবং সেই দায়িত্ব আপনি এড়াতে পারেন না। আপনি পুলিশে দীর্ঘদিন ছিলেন, আপনি পুলিশের ট্রেনিং করিয়েছেন, কোর্স কারিকুলাম তৈরি করেছেন, তার প্রোডাক্টই তো ওরা আসলে। তার মানে কোথাও না কোথাও আমাদের দায়টা নিতে হয়, আমাদের ভুলগুলো রয়ে গেছে, দায়টা নিতে হয়। কিন্তু সেই দায় যারা, সেই দায় নিতে যায় যারা ওইটার থেকে বের করে নিয়ে আসতে চায় পুলিশকে, তাদের পরিণতি তো আবার আমার মতো হয়ে যায়। সমস্যা হচ্ছে এইটা। তো ওইটুকু সাহস থাকতে হবে। এইরকম সাহস যদি সবাই করে, আর তা না হলে আমি হয়তো সেদিন, যেমন ধরেন আমাকে তো যাই হোক অনেক কিছু ইনভেস্টিগেশনের মধ্যে আমি যেতে চাচ্ছি না, আমাকে জেল খাটতে হইতো না যদি আমাকে যেটা বলতে বলা হয়েছে। কি মনে হয়, মানে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার যে আসবে, তার সঙ্গে আমাদের পুলিশ প্রশাসন সম্পর্কটা কেমন হওয়া দরকার আসলে? আমার কারণ যেন মনে হচ্ছে এবার সম্পর্ক খুব ভালো হবে। আই টেল ইউ, ভালো হবে আমার বিশ্বাস। কারণ যারা আসছে এখন, যারা আসবেন, সেটা বিশেষ করে প্রশাসনে যারা আছেন, তারা দেখেছে অতীতে যারা এরকম দলীয়করণ করেছে বা এরকম অন্যায়। কারণ দোষটা কিন্তু একতরফা পুলিশের না। একটা পুলিশকে যখন এমপি মহোদয় ফোন করে, মন্ত্রীরা ফোন করে, একটা অনৈতিক দাবি কিংবা আদায় করতে চায়, পুলিশ তখন কি করতে পারে? তার পেশার জায়গা থেকে কিভাবে ডিল করবে, এটা আপনার কি মনে হয়? এই জায়গাতে এখানে আবার আমার রাজনীতিবিদদের তাদের সাহায্যটা দরকার। আমি শুধু সেটাই বলছিলাম যে এটা টু ওয়ে, একজন একলা করতে পারলে হবে না, দুজনকে মিলেই করতে হবে। সেই জন্য আমি একটা কথা ইউজ করেছি, কিন্তু কোনো পুলিশ অফিসার যদি কোনো মন্ত্রীকে বলে যে স্যার আমি আপনার লোক, ওই তাকে বলে দেওয়া উচিত তোমার কাল থেকে কাজে আসার দরকার নাই, কারণ তুমি আমার লোক হলে চলবে না, তোমাকে জনগণের লোক হতে হবে। তো এই জনগণের লোক হিসাবে যদি দেখতে চান প্রশাসনকে আমাদের রাজনীতিবিদরা, তাহলে ওনারাই কিন্তু এদেরকে সাইজ করতে পারে। এবং এরা যদি এরকম দুই একটা এক্সাম্পল সেট করতে পারে যে সরি স্যার, আখেরে যে শেষ রক্ষা হয় না, সেটা বিগত ফ্যাসিস্ট সরকার তার বড় উদাহরণ। যে পুলিশ কিভাবে দলীয় নিয়োগ দিয়ে মনোনয়ন বাণিজ্য নানান কিছু করে তারা, সেই পুলিশ কিন্তু তাকে রক্ষা করতে পারে নাই আসলে। কাজে জনরোষের কারণে তাদের কিন্তু ভেসে যেতে হয়েছে আসলে। সেই শিক্ষাটা নিবে কিনা আপনার কি মনে হয়? আমি বারবার কয়েকবার, এটা কিন্তু বুমেরাং হয়, এটা আমি একটু আবার রিপিটেশন হয়ে যায়, আমার কেন জানি বিশ্বাস এটা হবে। এটা তো ঠিকই যে একটা বাংলায় একটা কথা আছে না, দেখে শেখার মানে থেকে, কারণ আমরা দেখেছি প্রকাশ্যে আমরা হয়তো দেখে শিখি, ছাত্রদেরকে গুলি করছে, মারছে, শিশু মরে গেছে, নারী মরে গেছে। আবু সাইদের মতো ছেলে আমরা দেখলাম কিভাবে তাকে মারা হলো আসলে। সেই ইমেজ তো মানুষের মধ্যে রয়ে গেছে আসলে। এখন এই যে পুলিশ রিফর্ম কমিশনের যে সমস্ত
প্রপোজাল দেওয়া হয়েছে, যেরকম ফায়ার আর্মস কোন লেভেল পর্যন্ত ইউজ করতে পারবে, লিথাল ওয়েপন পুলিশ ইউজ করতে পারবে কিনা, এই সমস্ত যেগুলো সুন্দর সুন্দর সুপারিশগুলো দেওয়া হয়েছে, এগুলি যদি ইমপ্লিমেন্ট করা হয়, ইমপ্লিমেন্টের জন্য একটা চাপ লাগবে। চাপটা কিভাবে তৈরি করা যায়? মিডিয়ার মধ্য দিয়ে, সিভিল সোসাইটি কিংবা আপনারা যারা একসময় পুলিশে ছিলেন, আপনাদের অ্যাসোসিয়েশন, এক ধরনের চাপ তৈরি করা যায় চাপ এই ডিপার্টমেন্টের নিজের সার্ভাইভালের জন্যও তাদেরকেই যেতে হবে, যে বলতে হবে স্যার এটা করতে হবে, তা না হলে তো আমরা, আপনাদেরও অসুবিধা, আমরাও সার্ভাইভ করতে পারবো না। আপনি নিজে তো একটা উদ্যোগ নিতে পারেন, সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে সবাইকে নিয়ে আপনাদের যে অ্যাসোসিয়েশন, কথা বলা যায় কিনা, সুযোগ আছে কিনা? হ্যাঁ, বলা যায়, অবশ্যই বলা যায়। আমাদের অ্যাসোসিয়েশন আছে, রিটায়ার্ড পুলিশ অফিসার অ্যাসোসিয়েশন আছে, আমরা এই অ্যাসোসিয়েশন অনেক ভালো, আপনারা নিয়মিত সেমিনার করতে পারেন, ডায়ালগ করতে পারেন, পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে নেগোশিয়েট করতে পারেন যে কেন এটা পুলিশের রিফর্ম কমিশনের সুপারিশগুলো কেন মানা দরকার। আমি কিছু কিছু কথা বলেছিলাম, একটা আপনার মনে পড়বে হয়তো কিছুদিন আগে, পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে আমাদের সম্বন্ধে অনেক আজে বাজে কথা ইত্যাদি বলা হয়েছিল, তখন এমনকি রাওয়া থেকে, মানে আর্ম ফোর্সেস অফিসার যে রাস্তায়, তারাও রাস্তায় প্রসেশন বের করেছিল। আমি কিন্তু তখন আমরা এই রিটায়ার্ড পুলিশ অফিসার অ্যাসোসিয়েশন থেকে আমরা এই প্রথম জীবনে আমি একটা প্রসেশন করে প্রেস ক্লাব পর্যন্ত গেছিলাম, উই শাউটেড আওয়ার গ্রিভান্সেস। তখন আমার বক্তব্য যেটা ছিল যে অনেক কথা যেটা আমার ইউনিফর্ম পুলিশ বলতে পারে না, অসুবিধা আছে, আমার রিটায়ার্ড পুলিশ অফিসার হিসাবে ওই কাজটা, এই যে কথাটা আপনি বলেছেন, এটা কিন্তু ওই গ্যাপটাকে ফিল আপ করার। একটু কি বলে প্রধান কি কি সুপারিশ দেওয়া হয়েছে, স্যালিয়েন্ট ফিচারসগুলো কি ছিল রেকমেন্ডেশনের? এটা একটা তো ছিল ট্রেনিং এর উপরে একটা দেওয়া হয়েছে, যে কিভাবে আমরা ট্রেনিংটাকে ইয়ে করতে পারি, মানে গ্রাসরুট লেভেল পর্যন্ত ঠিক মতো যায়। সেটা ইউজ অফ ওয়েপন, যেটা নিয়ে সবচেয়ে বেশি আমাদের সমালোচনা হয়েছে, যে লিথাল ওয়েপন পুলিশ ইউজ করতে পারবে কি না, আদৌ লং রেঞ্জ ওয়েপন দরকার আছে কিনা, না ছোট অস্ত্র থাকবে, সেইটা ইউনিফর্মের ব্যাপার ওর ভিতর আসছিল। তারপরে একটা কথা বারবার যেটা বলা আছে, সেটা হচ্ছে যে পুলিশ যাতে দলীয়করণ না হয়, সেটার জন্য কী কী ব্যবস্থা হবে, সেটা রিক্রুটমেন্ট এবং প্রমোশন, পোস্টিং, এগুলি সব কিছু এমনভাবে করতে হবে যে একটা পুলিশ কমিশন হবে একটা, যেটা এতদিন ছিল না। এখন সে পুলিশ কমিশন হবে কিনা আই ডোন্ট নো, ওই প্রপোজালে কিন্তু বলা আছে। এই পুলিশ কমিশন যদি হয়ে যায়, পুলিশ কমিশনই বলবে যে কি কি করতে হবে, কোথায় কোন সমস্যা হচ্ছে। ওই যে আইজিপি যে সমস্যার মধ্যে পড়ছে, সে কিন্তু করতে চাইলেও করতে পারছে না, পুলিশ কমিশন উইল হেল্প হিম। তারা এটা করতে হবে, কারণ তাদের অ্যাক্সেস আছে সব জায়গাতে, একদম টপ মোস্ট পর্যন্ত আছে। আইজিরও থাকে, কিন্তু আইজি যদি ইউনিফর্মে থাকে সে বলতে পারে না, কিন্তু কমিশন ওই হেল্পটা তারা করতে হবে। কমিশনের গঠন নিয়ে কি বলা হচ্ছে? পুলিশ কমিশনের মেম্বার কারা হবে? কমিশনের গঠন আছে আপনার ওখানে রিটায়ার্ড জাস্টিসরা আছেন ওখানে, তারপরে সার্ভিং এর মধ্যেও আছে হোম মিনিস্টার, হোম সেক্রেটারি, তারাও ওর ভিতরে আছেন, রিটায়ার্ড পুলিশ অফিসার আছে ইত্যাদি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি এক জায়গায় এই মন্তব্যটা আমি করেছিলাম, যে পুলিশ কমিশন করতে যে, এটা বলতে খারাপ লাগছে কিন্তু আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, পুলিশ কমিশন করতে যায় যেন এইটা না হয় যে আরো 5টা গাড়ি লাগবে, আরো 5টা ফ্ল্যাগ লাগবে, আরো 5-25 জন জনবল লাগবে ওনাদেরকে বডিগার্ড হিসেবে। আমরা দেখেছি মানবাধিকার কমিশন হয়েছে, রেজাল্ট কিন্তু জিরো। তথ্য কমিশন হয়েছে, রেজাল্ট কিন্তু আমরা পাইনি আসলে। কমিশন মানে অনেকগুলো গাড়ি, অনেক বেতন, অনেক খরচ শুধু হচ্ছে, মানুষ কোনো সেবা পাচ্ছে না। আমরা সত্যিকার অর্থেই পুলিশের সংস্কারটা চাই, রিফর্মটা দরকার, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষার কোনো বিকল্প নাই। বিশেষ করে গেল 18 মাসে যে মবক্রেজি আমরা দেখেছি, যে মব তৈরি করে যা কিছু তা করা যাচ্ছে, ঠিক নৈরাজ্য তৈরি হয়েছিল। কাজে পুলিশকেই, যেহেতু আমাদের ঘরের সবচেয়ে কাছে কিন্তু পুলিশ, তাদেরকে ঠিক করতে হবে। আমরা অনেকখানি আলোচনা করেছি, একটু যদি বলেন এইবারে নির্বাচনে এই যে 9.5 লক্ষ সেনা সদস্য, পুলিশ বাহিনীর 2 লক্ষ সদস্য, সব মিলিয়ে 9.5 লক্ষ, তারপর আনসার, কোস্টগার্ড, বিজিবি, এই সমন্বয়টা কিভাবে হলো? মেকানিজমটা কি আপনাদের? এই সাফল্যটা কিভাবে পেলাম যে সবচেয়ে কম সহিংসতা সবাই বলেছে এই একটা সম্পূর্ণ নির্বাচন করা গেল? আসলে এটা এত বড় একটা কর্মযোগ্য, যে এই যে একটা হলো আপনি যেটা বললেন যে সবাইকে একসঙ্গে কিভাবে কোঅর্ডিনেশনটা হলো, কিভাবে এত বড় একটা কর্মযোগ্য করার জন্য যে চেষ্টাটা দরকার, সেটা যে আমরা করতে পেরেছি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কিসের জন্য করতে হয়েছে আমাদেরকে? এখানে দেখেন, এখানে একটা নির্বাচন তো হয়েছে, সঙ্গে একটা গণভোটও ছিল, তারপরে সেখানে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে 2100 নির্বাহী ম্যাজিস্ট্রেট ওখানে এনগেজ করা হয়েছে। সিসিটিভি লাগানো হয়েছে প্রায় মোর দেন 90% সেন্টারে, যেগুলো অতীতে আমরা কল্পনাও করতে পারিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা জানি 9,58,000, প্রায় 10 লাখের মতো
করা হয়েছে। বিদেশি পর্যবেক্ষক ছিল সেখানে, দেশি পর্যবেক্ষক প্রায় 45,000, জি। প্রার্থী 2028 জন, 50টা দল অংশগ্রহণ করেছে। এখন যে কোনো নিরাপত্তা, বিশেষ করে এই নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যখন গ্রহণ করা হয় তখন এটা করা হয় 3 স্তরে। একটা হচ্ছে নির্বাচনের আগে, একটা হলো নির্বাচনের দিন, আর একটা হলো নির্বাচনের পরে। নির্বাচনের কাজ কিন্তু রেজাল্ট হয়ে যাওয়ার পরে কালকে থেকেও কিন্তু রাস্তায় থাকতে হবে আইন প্রয়োগকারী সংস্থাকে, কারণ এরপরে অনেক সময় অনেক সমস্যা। থ্যাঙ্ক গড যে এখন পর্যন্ত আমরা এরকম কোনো আলামত দেখতে পাচ্ছি না, কিন্তু অতীতে তো হয়েছে। তো এই জন্য ওই 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখতে হয়। তারপরে আবার প্রতিটি কেন্দ্রের জন্য আবার 3 লেয়ার অফ আপনার অ্যারেঞ্জমেন্ট করতে হয়, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়। একটা হচ্ছে ভোট সেন্টার কেন্দ্রিক, কেন্দ্রকে কেন্দ্র করে, আরেকটা হলো আপনার স্ট্রাইকিং ফোর্স, আরেকটা হলো মোবাইল টিম। এই মোবাইল ঘোরাঘোরার মধ্যে থাকে, আর স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকে। তারপরে ডগ স্কোয়াড ইত্যাদি সমস্ত রয়েছে। এখন এই সম্পূর্ণ জিনিসটা যেহেতু পার্টিকুলারলি আর্মি, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড, এদের ভিতরে তারা অনেকবার বসেছে, কিন্তু তারা টাইম টু টাইম বসে হোম মিনিস্ট্রি এ ব্যাপারে অনেক করেছে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে প্রশ্নটি আপনি এই আলোচনায় এনেছিলেন, যে এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ যে একটা সাফল্য দেখাতে পারলো, এটি একটা পুলিশের ঘুরে দাঁড়ানোর একটা টার্নিং পয়েন্ট হতে পারে, যেটা মানবিক পুলিশ হতে পারে আমাদের জন্য, একটা দরদের পুলিশ হতে পারে, এবং সেবার পুলিশ হতে পারে, জনগণের বন্ধুর পুলিশ হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আসবার জন্য। আমি শুধু একটা কথা বলবো, পুলিশের যে লাস্টে যে মনে করা হচ্ছিল যে পুলিশ পারবে কিনা করতে, পুলিশ দেখিয়েছে তারা পারে করতে। এবং পুলিশের জন্য আমি একটা মেসেজ রাখবো যে এইটা একটা সুযোগ হয়েছে, এই সুযোগ যদি পুলিশ হারায় ফেলে তাহলে কিন্তু এটা হাতছাড়া হলে বিপদ। পুলিশের প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে, এইবার আস্থাটা তৈরি হয়েছে, আন্তরিকতার উপর ভিত্তি করে একটা নতুন বাংলাদেশের নতুন পুলিশ গড়ে উঠবে। আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক। সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাদেরকে, যারা সকাল থেকে এই এটিএন বাংলার এই বড় স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ, এক্সপার্ট নিয়ে কথা বলছি। আমরা কালকেও আপনাদের সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকবেন। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, একটা দায় এবং দরদের বাংলাদেশ চাই। সেরকম একটা গণতান্ত্রিক, মানবিক, অসাম্প্রদায়িক মূল্যবোধ সম্পন্ন যে বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা যে যার জায়গা থেকে ভূমিকা রাখবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।